বাবু, এই বাবু শোনো না। কি হয়েছে বলো, শুনছি তো। আমার না খুব আদর আদর পাচ্ছে। এখন আমি কি করতে পারি তার জন্য? কি করতে পারো মানে? তুমিই তো সবটা করবে, তা না হলে আর কে করবে শুনি? কি করতে হবে সেটাই তো বলছি। সেটা না বলে দিলে কিভাবে করব শুনি? দেখো, নাকামি করার চেষ্টা করো না তো। আমার আদর আদর পাচ্ছে, তুমি এখন আমাকে আদর করে দিবে, তাহলেই তো হয়ে যাবে। তুমি এত কথা করেছো কেন? নাকি আমাকে আদর করার ইচ্ছেটা নেই তোমার? দেখো, এটা অফিস। এখানে এরকম করো না তো। তারপর ঝামেলা হয়ে যাবে, তখন সবাই জানাজানি হয়ে গেলে কি একটা অবস্থায় মধ্যে পড়তে হবে, বুঝতে পারছো? কি হবে না হবে সেটা তো আমি ভাবছি, তাই না? আমার শুধু এখন তোমার আদর চাই, ব্যাস। আমি আর কিছু জানতে চাই না। তুমি আমাকে আদর করবে কিনা বলো। মাঝে মাঝে আপনার কি হয় বলুন তো, যার জন্য অফিসের মধ্যে এসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন? সাকিব কথায় মায়ার চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালো আর বলতে লাগলো। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আরে বাবা, রাগ করার মতো কি এমন বললাম যার জন্য রেগে যাচ্ছেন, সেটা তো বলেন। তুমি আবারও আমাকে আপনি আপনি করে বলছো। তোমাকে একদিন না বলেছি আমাকে তুমি করে বলবে। আর এইসব আপনি টাপনি চলবে না। কিন্তু কেন আপনি করে বললে কি সমস্যা? আর এখন তো আমরা অফিসে আছি, আর অফিসের বসকে তো তুমি করে বলাটা মানায়, তাই না? বসকে তুমি করে বলাটা তো কোনো ভদ্রতার পরিচয় দেয় না। তোমাকে আপনি করে বলতে বারণ করেছি। তুমি বলবে না, তাই না? আপনি করে বললেন কেমন যেন পরপর লাগে। আর তুমি করে বললে কেমন লাগে? তুমি করে বললে কেমন লাগে বুঝতে পারো না? অনেকটা কাছের মনে হয়, অনেকটা আপন মনে হয়। এই জন্যই তো বারবার তোমাকে তুমি করে বলতে বলি। সহজ সরল মানুষ তো এত প্যাচ বুঝি না। আপনি আমাকে সবটা বুঝিয়ে দিন, তাহলেই হবে। ওই জন্যই তো সবটা গুছিয়ে দিচ্ছি। তোমাকে বলছি আমাকে একটু আদর করো। তুমি করতে চাইছো না কেন সেটা বলো। একটু আদর করলে কি এমন ক্ষতি হবে তোমার? দেখেন ম্যাম, এইটা অফিস। এখানে উল্টাপাল্টা কথা বলবেন না। কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। দেখো, এই কেবিনে কেউ আসবে না, দেখার তো প্রশ্নই আসে না সেখানে। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? এখানে তো শুধু তুমি আর আমি আছি। আপনি অফিসের বস, আর বসের কেবিনে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। আর এসে যদি আমাদের ওই অবস্থায় দেখে ফেলে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। ওই অবস্থায় মানে তুমি কোন অবস্থায় কথা বলছো? আপনি কি এতটাই ন্যাকা যে কিছুই বুঝতে পারেন না? ধরেন আমি আপনাকে আদর করছি, তখন ওই অবস্থাতে কেউ যদি আমাদের দেখে ফেলে তখন তো ওরা উল্টাপাল্টা কিছু একটা ভাববে। ও তাই ভাবলে ভাবতে দাও। ওদের ভাবাতে আমাদের কিছুই যায় আসে না। কারো কিছু যায় আসে না, কিন্তু তখন বলবে আমার আর আপনার মাঝে কি সম্পর্ক, আর আমরা এসব করছি কিসের জন্য? হয়তো আমি আপনাকে আমার প্রেমের ফাঁদে ফেলেছি, আর আপনার টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য আপনার সাথে প্রেমের অভিনয় করছি। তখন আপনার খারাপ না লাগলেও আমার কাছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগবে। নিজেকে অনেক বেশি ছোট মনে হবে। তোমাকে বলছি না, কে কি বললো সেটাতে তুমি কান দিবে না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। এটাই আমার কাছে অনেক। তাহলে তুমি কেন এসব কথা শোনো? আর কেন মানুষের কথায় কান দাও বলো তো? দেখেন, সমাজের মানুষকে নিয়েই আমাদের চলতে হয়, তাই সমাজের মানুষের কথাটা মাথায় রেখেই সামনের দিকে এগোতে হয়। বউকে ভালোবাসতে গেলেও সমাজের মানুষের কথা শুনে বাসতে হয়, তাই না? ম্যাম, কি যে বলেন না। আর এসব কথা কেন বলছেন? আমি তো ঠিকই বলছি। তুমি যেটা বোঝাতে চাইছো আমি সেটাই বলছি। আর তখন থেকে তুমি আমাকে কি ম্যাম ম্যাম করছো। আরেকটা বার যদি ম্যাম বলে ডাকো না, তাহলে না আমার থেকে খারাপ আর কেউ হবে না। খুশি মেরে তোমার নাক ফাটিয়ে দেবো একদম, দেখে নিও। ওকে ওকে বাবা, আর বলবো না। এখন কোনো কাজ থাকলে বলেন, আমি সেটা শেষ করে এখান থেকে যাই। না হলে আপনার দুষ্টমিটা কমবে না। ও, তার মানে তোমার কাছে ভালোবাসাটা চাওয়াটা আর তোমার কাছে আসার কোনো অধিকার আমার কোনোটাই নেই, তাই তো? আপনি সবসময় এসব কথা কেন বলেন? আমি কি একটাবারও সেটা বলেছি যে আপনার আমার কাছে আসার, আমার আদর ভালোবাসা চাওয়ার আপনার অধিকার নেই? আপনি সবসময় শুধু উল্টাপাল্টা ভাবেন। মায়া নিজের চেয়ার ছেড়ে উঠে এসে সাকিবের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল। কি করব বলো? তোমার কাছে আসলেই আমার দুষ্টুমি পায় আর বারবার দুষ্টুমিটা করতে ইচ্ছে করে। বাসা তো সেই সন্ধ্যায় যাবে, তারপর গিয়ে আবার রান্না করতে হবে। আর রাতে তো তুমি আমাকে বেশিক্ষণ আদর করো না। তাই তো আমার এখন এখানেই আদর পেতে ইচ্ছে করছে। তাহলে এতে আমার দোষ কোথায় বলো?
রাতে ওই জন্যই বেশিক্ষণ আদর করি না, তাতে সকালে উঠতে সমস্যা হবে। আর জানো, আব্বু আম্মু অসুস্থ, ওই জন্য তোমাকে সকালে উঠে রান্না করতে হয়, ওই জন্যই তোমাকে বেশি ডিস্টার্ব করি না। না, তুমি এটা বলতে পারলে? আমি সব সময় তোমার কাছে ভালোবাসাটাই চেয়ে এসেছি, আর তুমি না বলছো আমাকে ডিস্টার্ব করো। এখন থেকে আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, প্রচন্ড পরিমাণে আদর করবে, ঠিক আছে? ওকে বাবা, বাসবো। এবার ছাড়েন, আমাকে যেতে দেন। না, তুমি তো ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ অবধি তুমি আমায় আদর না করবে। আরে বাবা, অফিসের মধ্যে কি করে আদর করবে? আপনি তো দেখছি পুরো পাগল হয়ে গেছেন। কেন পাগলামি করছেন বলেন তো? এমন করলে আরো সমস্যা হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করেন না কেন? কি হলো না হলো সেটা তো আমি জানতে চাই না, তাই না? তুমি আমাকে আদর করবে, ব্যাস। ওকে, করে দিচ্ছি, কিন্তু একটা কিসে সন্তুষ্টি থাকতে হবে। বাসায় গিয়ে অনেক আদর করব, এখন কিন্তু এর থেকে বেশি কিছু করতে পারবো না। না, শুধু কিছু কিসে মন ভরে না, অন্য কিছু দেবে না? না না, এখানে আর অন্য কিছু করতে পারবো না। তুমি নিবে কিনা বলো, না হলে আমি চলে যাই। এই না না, সেটাই অন্তত দাও। এখন কিছু না পাওয়ার থেকে তো এটাই ভালো। মায়া বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলতেই সাকিব মায়াকে কাছে টেনে নিল। তারপর ওর কোমর চড়িয়ে ধরতেই মায়ার শার্টের কলার দুটো আঁকড়ে ধরে ওদের চার ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর মায়াকে ছেড়ে দিয়ে তারপর ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এবার মিষ্টি মেয়ের মতো কাজ করো। বাসায় যাওয়ার সময় বুকের সাথে জড়িয়ে ধরবো। কেমন থাকো পাগলিটা? আপনারা হয়তো ভাবছেন এখানে কি হতে পারে, তাই না? আসলে মায়া সাকিবের অফিসের বস আর ওর অফিসের ম্যানেজার। মায়া দেখতে যথেষ্ট সুন্দরী, তাই সাকিব প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিল। মায়া জানতো না, আর একটা সময় সাকিব যখন ওকে ফলো করত, মায়ার সেটা বুঝতে পারে। তখন মায়া বারবার ওকে বিষয়টা জিজ্ঞেস করে, তারপরও সাকিব প্রকাশ করছিল না। সাকিব ভেবেছিল মায়া হয়তো এসব জানতে পারলে ওকে চাকরি থেকে বের করে দিবে, তাই সাকিব সবটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, নিজেকে সরিয়ে নিতে চেয়েছিল মায়ার থেকে। কিন্তু ততদিন সাকিব প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিল, আর এতটা ভালোবেসে ফেলেছিল যে জীবনের প্রথমবার এতটা কোনো মানুষকে নিজের করে পেতে চাইছিল। কিন্তু সাকিব জানে মায়ার বাবা প্রচণ্ড পরিমাণে রাগী মানুষ। যখন এসব জানতে পারবে তখন ওকে শুধু চাকরিটা থেকে নয়, এই শহর থেকে বের করে দিবে। এমনকি ওকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। বয়স্ক মা বাবাকে নিয়ে এই শহরে ছেড়ে সাকিব কোথায় যাবে সেটা ভেবে পাচ্ছিল না। তাই মায়ার দিক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তখন মায়া নিজেই ওকে প্রপোজ করে দেয়। সেদিন সাকিব মায়াকে ফিরিয়ে দেওয়ার জন্য বলেছিল, ম্যাম, আপনি এসব কি বলছেন? আপনি বুঝতে পারছেন আপনি কি চাইছেন? আর আপনি হয়তো পাগল হয়ে গেছেন, না হলে এসব উল্টাপাল্টা কথা বলতেন না। আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেম ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি তো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, সেটা আমার ভালোভাবেই জানা আছে। কে বললো আমি আপনাকে ভালোবাসি? আপনার এসব ভুল ধারণা। কার থেকে শুনেছেন এসব? সব কথা শুনতে হয় না, আর মুখে বলেও দিতে হয় না। তুমি যে সবসময় আমাকে ফলো করো, আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকো, নানা কাজের বাহানায় একবার আমাকে দেখার জন্য বারবার আমার কেবিনে যাও, সেটা আমি খুব ভালো করেই জানি। এটাকে তুমি কি বলবে? অভিনয়? জানি তুমি আমার থেকে কেন দূরে সরে যেতে চাইছো। দেখো, টাকা পয়সা লাইফে সব কিছু না, বুঝলে? ভালোবাসা জিনিসটা না অনেক বড়, যেটা টাকা দিয়ে কেনা যায় না। ম্যাম, অভাব যখন ঘরের দরজা দিয়ে ঢুকে, ভালোবাসাটা তখন জানালা দিয়ে পালায়। তাই আমি চাই না এরকম একটা ভুল করে আপনাকে নিজের লাইফে টেনে নিতে। তারপর না আপনি থাকতে পারবেন, না আমি পারবো। আপনাকে কষ্টের কষ্ট দেখেও আমি ভালো থাকতে পারবো না। প্লিজ এসব কথা না বলে বাসায় গিয়ে মন দিয়ে ভাবুন আপনি ভুল করছেন। তুমি আমায় ভালোবাসা শিখিয়ে এখন আমার থেকে দূরে সরে যেতে চাইছো তুমি? আমি আপনাকে ভালোবাসা শিখাবো কেন? আর আমি আপনাকে কখনো ভালোবাসিনি, যার জন্য আপনাকে ভালোবাসা শিখিয়েছি। তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে কতটা ভালোবাসো। প্লিজ মিথ্যা বলো না। আর যাই হোক, তোমার অবহেলাটা সহ্য করতে পারবো না, আর তোমার থেকে ভালোবাসাটা না পেয়ে কষ্ট হবে সেটাও সহ্য করতে পারবো না। প্লিজ আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও না। বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তাহলে বুকে জড়িয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না।
মায়া সাকিবকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল সেদিন। তারপর পুরো 6টা মাস ওকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেছিল, কারণ সাকিব ওর থেকে দূরে সরে যেতে চাইছিল। তারপর যখনই বিষয়টা মায়ার বাবা জানতে পারল, তখন অনেক ঝামেলা হয়েছিল। মায়ার বাবা সাকিবকে অফিস থেকে বের করে দেয়। সাকিবও নিরুপায় হয়ে অফিস থেকে বের হয়ে যায়। অন্যদিকে মায়া কয়েকটা দিন নিজেকে ঘরবন্দি করে দিয়েছিল। তারপর যখন মায়ার আব্বু ওর বিয়ে ঠিক করে দেয়, তখনও সুইসাইড করার মতো একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেদিন কোনো রকমে মায়াকে আব্বু আম্মু বাঁচাতে পারলেও ওই ঘটনার পর থেকে মায়া কারোর সাথে কথা বলছিল না, শুধু বলছিল সাকিবকে ভালোবাসার আর ওকেই চায়। মায়ার আব্বু কোনো উপায় না পেয়ে সাকিবকে অফিসে ফিরিয়ে এনেছিল। তারপর ওর সাথে সাকিবের বিয়ের কথাটা বলেছিল। তখন সাকিব মায়ের আব্বুকে বারণ করে দেয়, কারণ সাকিব জানে ও মায়াকে কখনো হ্যাপি রাখতে পারবে না। সাকিবের সিদ্ধান্তে মায়া আবারও পাগলামি করতে লাগে। তখন মায়ের আব্বু সাকিবের বাসায় গিয়ে ওর আব্বুর হাত ধরে করজোড়ে ওনার মেয়েটাকে নিজের ঘরের বউ করে নিতে বলে। সাকিবের আব্বু আম্মু ওনার এরকম আকুতি মিনতি দেখে সাকিব বিয়েটা করতে বললে সাকিবও বিয়েটা করে নেয়। তারপর থেকে ওদের সম্পর্কটা বেশ ভালোই চলছে। আর এখন সাকিবকে মায়াদের অফিসের ম্যানেজার পোস্টে জব করছে। মায়া বলেছিল ওকে এমডির দায়িত্ব দিতে, কিন্তু সাকিব চায় না এরকম কিছু হোক। তার ওপর ওদের বিয়ে হয়েছে, সেটা তেমন কেউ জানে না। মায়া সাকিবকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই অফিসের মধ্যে বারবার সাকিবকে নিজের কাছে টেনে নেয়, ওকে আদর করতে বলে। আর সাকিব ওকে বারবার দূরে সরিয়ে দেয়, কারণ অফিসের মধ্যে এমন কিছু হলে সেটা সবাই জানতে পারবে। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, মায়া সাকিবকে বারবার ফোন দিতে থাকে, কিন্তু সাকিবের ফোনটা সাইলেন্ট ছিল বলেও বুঝতে পারেনি। মায়া লাঞ্চ করার জন্য ক্যান্টিনে আসলে খেয়াল করে সাকিব একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করে কথা বলছে। এমন কিছু দেখে মায়ার মাথাটা পুরো গরম হয়ে যায়। মায়া রেগে সেখান থেকে চলে আসে, কিন্তু যাওয়ার আগে সাকিব ওকে দেখে ফেলে। সাকিব বুঝতে পারে মায়া হয়তো রাগ করে চলে গেল। সাকিব লাঞ্চ শেষ করে তারপর কেবিনে এসে বসতেই মায়া ওকে ফোন করে কেবিনে যেতে বলে। তারপর সাকিব কোনো অনুমতি ছাড়াই মায়ার কেবিনে ঢুকে গেলে তখন মায়া বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় বসের কেবিনে অনুমতি ছাড়া ঢোকার? মায়ার কথাতে সাকিব বুঝতে পারল ও অনেক রেগে আছে, তাই একটু মুচকি হাসি দিয়ে বলল, সরি ম্যাম, বুঝতে পারিনি। আপনার কেবিনে আমাকে অনুমতি নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার অনুমতি নিয়ে আসছি। নাটকটা বেশ ভালোই করতে শিখে গেছো, তাই না? যদি ভাবেন তাই তাহলে সেটাই। এখন কি জানতে পারি কি জন্য এত রেগে আছেন? তোর উপর রাগ করতে যাবো কেন? কে তুই আমার যে তোর উপর রাগ করতে হবে? সেটাই, আমি মাঝে মধ্যে আপনার এরকম কথাতে ভুলে যাই আমি কে। আচ্ছা, কোনো কাজ থাকলে বলেন। আপনি অনেক রেগে আছেন, যদি আপনার রাগটা কমে তখন বলবেন, আমি আসব। কি করতে আসবি তখন? ও আসতে হবে না? আচ্ছা ঠিক আছে, আসবো না। এবার মায়া একটা রাগী দৃষ্টিতে সাকিবের দিকে তাকালে সাকিব কোনো কথা না বলে মাথা নিচু করে নিল। সাকিব জানে এখন এইভাবে যদি ওর সাথে কথা বলতে শুরু করে আর ওর রাগী চোখের দিকে তাকিয়ে থাকে, তাহলে মায়া কান্না করে দিবে। সাকিব কথা বলছে না। এর মাঝে মায়া এসেই হঠাৎ করে সাকিবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। সাকিব ওকে শান্ত করার জন্য 2 হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে বাবা, রাগটা আমার উপর করেছো, তার জন্য আবার কান্নাকাটি করতে হবে? দরকার পড়লে বকো, গায়ে হাত তোলো, তারপরও কান্না করো না। তোমাকে বলছি না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমিও সহ্য করতে পারি না তোমার পাশে অন্য কাউকে। তুমি সেটা কেন বুঝতে চাও না? তোমাকে আর কতবার বোঝাতে হবে? তোমাকে আমি অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারবো না। আরে বাবা, ওই মেয়েটা অফিসের একজন স্টাফ, তুই সেটা দেখোনি? ওকে কাজ বুঝিয়ে দিয়েছিলাম আর লাঞ্চ টাইম হয়ে গেছিল। ও অনেক রিকোয়েস্ট করছিল ওর সাথে লাঞ্চ করতে। আর এই সামান্য বিষয়ে তুমি এত রেগে যাও কেন? আমি তো তোমারই আছি, জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরও এভাবে সন্দেহ করো আমাকে। তোমাকে সব সময় হারিয়ে ফেলার ভয় হয়, ওই জন্যই তো সন্দেহ করি।
আর সন্দেহ করি তার মানে তো এই না যে আমি তোমায় ভালোবাসি না। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু এভাবে ভয় পাও কেন? আমি তোমার থেকে হারিয়ে যাব বলে? জানি না, কিন্তু ভয় লাগে। তুমি কেন বুঝতে পারো না? তুমি ওই মেয়েগুলোর সাথে আর কথা বলবে না কখনো। ওকে আমার পাগলিটা, আর বলবো না। দেখি তাকাও আমার দিকে, এভাবে কেউ কান্নাকাটি করে বলো? তুমিই তো কাঁদালে। তুমি জানো না অন্য মেয়েগুলোর সাথে কথা বললে আমি সেটা নিতে পারি না। ওকে বাবা, বলবো না। এখন কান্না থামাও আর তাকাও আমার দিকে। সাকিব কথাটা বলতেই মায়া ওর দিকে তাকালে সাকিব ওর চোখের পানিগুলো মুছে দিয়ে তারপর ওর কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিতেই মায়ার সাথে নিজের ঠোঁটগুলো সাকিবের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। তো ভালো থাকবে ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।